তো মমতা ব্যানার্জি সরকার 2011 সালে এসেছে, 2011 থেকে 2025 এই 14 বছরে সিরাজুল হকের চাকরির ব্যবস্থা করলো না কেন? এটা বুঝতে হবে। হয়তো নামটা সিরাজুল হক এর জন্য আজকে বৈষম্যের শিকার হতে হচ্ছে। আমি আশা করব মমতা ব্যানার্জির কাছে যে 2026-এর 21শে জুলাইয়ের আগেই, এই 2025 শেষ হওয়ার পূর্বেই ওই সিরাজুল হককে তার প্রাপ্য বুঝিয়ে দেওয়া হোক, তাকে চাকরিতে আবার জয়েন করানো হোক। মুখ্যমন্ত্রী সবসময় বলেন আমি মুসলিম দরদি, কিন্তু একবারও ওকাপ নিয়ে 21শে মঞ্চে একবারও বক্তব্য দিলেন না। কিন্তু দীঘাতে জগন্নাথ মন্দির করলেন, সেটা উল্লেখ করলেন, এবং আর একটা উল্লেখ করলেন যে ফের একটা দুর্গা মন্দির করবেন। এই বিষয়ে কি বলবেন? দেখুন, মুসলমানদের ভোটটা দিদিমণির ঝুলিতে পৌঁছে গিয়েছে, সুতরাং আর চিন্তা নেই, ঝুলিতে ঢুকে গিয়েছে, আর চিন্তা কিছু না। বললেও ভোট পাবে, মুসলমানদের ভেবে নিয়েছে, বললেও মুসলমানদের ভোট পাবে, বললে হিন্দু ভোট হাতছাড়া হয়ে যেতে পারে, ওই জন্য ওয়াকফ নিয়ে কথা বলেনি। এটা তো সিম্পল ব্যাপার। এখন হিন্দু ভোটের দরকার মমতা ব্যানার্জির, বিজেপির ভয় দেখে মুসলমান ভোটটা নিয়ে নেবেন উনি চিন্তা ভাবনা করছেন। তবে এই চিন্তা ভাবনা ব্যর্থ হবে। 2026-এ কে আসবে কে যাবে মুসলমানরা ভাববে না। মুসলমানদের হয়ে বলার, দলিতদের হয়ে বলার, আদিবাসীদের হয়ে বলার জন্য 50টা বিধায়ক ভিতরে পৌঁছাতে হবে। তারপরেও বলছি, উনি ওই জন্য দীঘাতে জগন্নাথ ধাম করেছেন, আগামী দিনে দুর্গা অঙ্গন তৈরি করবেন। এটা বোঝাই যাচ্ছে এখন হিন্দু ভোট পেতে হবে মমতা ব্যানার্জিকে, হিন্দু ভোটকে বোকা বানাতে হবে। মুসলমান ভোটকে বোকা বানিয়ে ঝুলিতে ভরে নিয়েছে, এবার হিন্দু ভোটে 20 to 25% ভোট নিয়ে আবার সরকারে থাকবে। তবে এই স্বপ্ন দিতে হবে। পশ্চিমবাংলার কি সংখ্যালঘু কি সংখ্যাগুরু তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে 2026-এ ভোট করবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় 21শে মঞ্চে থেকে আরেকটা করেছে যে 2026-এ বিরোধী পুরো শূন্য হয়ে যাবে, বিরোধী বলে কিছুই থাকবে না পশ্চিমবাংলায়। দেখুন, একটা কথা বলি, পশ্চিমবাংলা নয় সারা ভারতবর্ষে নিরিখে বলছি, দুটো যে সরকার চলছে, একটা কেন্দ্র সরকার একটা রাজ্য সরকার, এটা ফ্যাসিস্ট মনোভাব নিয়ে চলছে। কিছু শুনবো না, কারো কথা মানবো না, এই মনোভাব নিয়ে চলছে। এই মনোভাব নিয়ে চলার ফলে আপনি দেখবেন 2006-এর ফরেস্ট রাইট অ্যাক্টকে ধ্বংস করে দিচ্ছে এক প্রকার অ্যামেন্ডমেন্টের নামে। 2023-24-এ আদিবাসীদের অধিকার কেড়ে নিচ্ছে। ভার্জিনিয়াস খাকা কমিটির যে সুপারিশগুলো আছে সেগুলো বাস্তবায়ন করেনি কেন্দ্র সরকার, কিন্তু আদিবাসী প্রীতি অনেক দেখাচ্ছে। ওয়াকফ সংশোধনী আইন 2025-এ যেটা পাস হয়েছে, বিরোধীদের যুক্তিকে অগ্রাহ্যভাবে, মানে যুক্তিকে পাত্তা না দিয়ে সংখ্যার ভিত্তিতে তারা তাদের বিলটা পাস করিয়ে নিয়েছে, আইনে পরিণত করেছে। ব্যাপারটা হচ্ছে যদিও আইনটা এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন অবস্থায় আছে। তো যে আমার বলার বক্তব্য, যে দুটো সরকার চলছে, দুটো সরকার বিরোধীদেরকে কোনো মতেই মান্যতা দেয় না, বিরোধীকে প্রশ্রয় দিতে চায় না। কিন্তু আপনাদের বলি, যারা গণতন্ত্র প্রিয় মানুষ, এই ডেমোক্রেসির জন্য যারা হাজার হাজার লাখ লাখ বীরেরা শহীদ হয়েছেন দেশের জন্য, তাদের আত্মবলিদান আত্মত্যাগের ফলে আমরা এই ডেমোক্রেসি পেয়েছি। ডেমোক্রেসি তখনই স্ট্রং হবে, তখনই সুরক্ষিত থাকবে, যখন অপোজিশন ভয়েস স্ট্রং থাকবে। অর্থাৎ গণতন্ত্রে বিরোধীরা যখনই শক্তিশালী হবে, গণতন্ত্র তখনই সুরক্ষিত থাকবে। আর কি তৃণমূল সরকার কি বিজেপি সরকার সবসময় বিরোধীদেরকে দুর্বল করতে চাইছে। তাহলে বিরোধীদেরকে দুর্বল মানে গণতন্ত্র সুরক্ষিত কিন্তু থাকছে না। ফলে কখনো সমাজতন্ত্র, কখনো ধর্মনিরপেক্ষ এই শব্দগুলো তুলে দাও, কখনো ওই আপনি কেন ভোটে দাঁড়িয়েছেন, এইবারে লাস্ট পঞ্চায়েত নির্বাচনে ভাঙড়ে কি অত্যাচার চালিয়েছে, খুন করেছে। হাওড়া জেলাতে মহিলা ভোটে দাঁড়িয়েছে তৃণমূলের বিপক্ষে, কোনো একটা সিম্বল থেকে তার কাপড় ধরে খুলে দিচ্ছিল। এই অনৈতিক অন্যায় কাজ হবে। ভাঙড়ে এক মঞ্চে থেকে ক্যানিং পৌরের বিধায়ক সওগাত মোল্লা তিনি করেছেন যে ভাঙড়ে 5টা লাশ পড়লেও কোনো যায় আসে না, কিন্তু আইএসএফ কে হাতে হবে, আইএসএফ এর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে। আমি একটা কথা বলছি, সওগাত মোল্লা সাহেব বললো না যে নিজের জীবন চলে যাবে, কিন্তু আমি আইএসএফ খারাপের কথা বললেন না। কার 5টা গরিব মানুষ, এই রেজ্জাক খার মতো মেরে দিয়েছে দলের লোক, আবার অন্যকে ঘাড়ে চাপাবার চেষ্টা করছে। দেখুন, আপনারা জানেন এই সওগাত মোল্লারা, এরা হচ্ছে এদের ক্ষমতা লোভী। চাই পাবলিক ধ্বংস হয়ে যাক, এদের কোনো যায় আসে না, এরা ক্ষমতা শীর্ষে থাকতে চায়। আপনারা জানেন, আমি যখন পঞ্চায়েত নির্বাচন হয়, আমি ছুটে গিয়েছিলাম মমতা ব্যানার্জি মহাশয়ের সাথে দেখা করতে, যদিও তিনি তার মূল্যবান সময় আমাকে দেয়নি। আমি কেন ছুটে গিয়েছিলাম? যে ভাঙড়ের হিংসা বন্ধ করার জন্য আমি আহ্বান করতে এসেছি। প্রয়োজনে আমার পঞ্চায়েতে যে সমস্ত প্রার্থী দিচ্ছি আমি তুলে নেবো, ভাঙড়ে শান্তিতে থাকুক। নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক, ভাঙড়ের শান্তির জন্য পঞ্চায়েতের প্রার্থী তুলে নেওয়ার জন্য প্রস্তুত। আর নটোরিয়াস ক্রিমিনাল নামে যিনি খ্যাত শওকাত মোল্লা, ক্ষমতা দখল করার জন্য 5টা লাশ পড়লো কোনো অসুবিধা নেই বলছে। এখানেই তো শওকাত মোল্লা নওশাদ সিদ্দিকীর তফাৎ। এবার ভাঙড়ের মানুষ, ক্যানিং পূর্বের মানুষ, রাজ্যের মানুষ দেখুক
এই শওকত মোল্লাদেরকে ক্ষমতার মসনদে বসাবে, না নওশাদ সিদ্দিকীদেরকে আরো এগিয়ে যেতে সহযোগিতা করবে? এটা ভাঙড়ের মানুষের হাতে ছেড়ে দিচ্ছি, ক্যানিং এর মানুষের হাতে ছেড়ে দিচ্ছি, বাংলার মানুষের হাতে ছেড়ে দিচ্ছি। তবে আমার বিশ্বাস, আস্থা ভাঙড় সহ সারা রাজ্যের মানুষের কাছে এই শওকত মোল্লাদেরকে এইবারে শূন্য হাতে বাড়ি ফিরাবে, নওশাদ সিদ্দিকীদের মতো আমাদের মতো লোকেদেরকে দুহাত ভরে আশীর্বাদ দোয়া করবে। আপনার কি মনে হয় 26-এ ভাঙড়ে শান্তি ফিরবে? কারণ এই ধরনের মন্তব্য, দেখুন এই মন্তব্য দিয়ে তো আর শান্তির কথা হয় না। তবে একটা কথা বলি, শওকত মোল্লা সাহেবকে যখনই দায়িত্ব দিয়েছে এটা ভেবে নিতে হবে, মানে উনি গোলাপ ছড়বেন না। যে মমতা ব্যানার্জি যাকে বলে তুই বোম্মা দিস, সে নিশ্চিত হবে গোলাপের গুরুত্ব তার কাছে থাকবে না। দেখুন 2021-এ আমি জিতেছি, 21 থেকে 23 পর্যন্ত আপনারা দেখবেন ভাঙড়ে রাজনৈতিক হিংসা হয়েছে, ঝামেলা হয়েছে, ক্ষুদ্র ছোট ঠেলাঠেলি হয়েছে, নিজেদের মধ্যে আবার দিনের শেষে মিটিয়ে নিয়েছে। আমি যেটা সৌজন্যতা রাজনীতি, কিন্তু শওকত মোল্লা সাহেব আসার পর থেকে খুনি হ্যান ত্যান এইসব চলছে, এগুলো বন্ধ। শওকত মোল্লাকে আমরা আশা করছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয় শওকত মোল্লাকে ভাঙড় থেকে খুব দ্রুত বিতাড়িত করবেন। আমরা চাই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হোক, কিন্তু মাসালের দিয়ে পুলিশ দিয়ে করলে এটা দীর্ঘস্থায়ী হবে না। কিন্তু এন্ড অফ দ্য ডে মানুষের ক্ষতি হবে, আমরা কোনোভাবেই মানুষের ক্ষতি চাইছি না।